প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আপাত দৃষ্টিতে অনেক গুরুত্বহীন বিষয় দীর্ঘমেয়াদে ফেলতে পারে সুদূর প্রসারী প্রভাব আমাদের সমাজ কিংবা রাষ্ট্রীয় জীবনে। আপাত দৃষ্টিতে যেটি আমাদের কাছে ইনসিগনিফিক্যান্ট কিংবা গুরুত্বহীন বা কম গুরুত্বহীন মনে হয়, বাট দীর্ঘমেয়াদে আমরা দেখেছি অনেক সময় সেগুলো অনেক সিগনিফিক্যান্ট হয়ে ওঠে, তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং সেগুলোর গুরুত্ব নানা দিক থেকে বিবেচনার দাবি রাখে। তো তেমনি একটি আপাত গুরুত্বহীন বিষয় নিয়ে কথা বলছি এই ভিডিওতে। আর শুরুতেই মাপ চেয়ে নিচ্ছি, যেই ছবিটি আপনারা দেখছেন আফার ছবি। তো আফার এর চেয়ে ভালো ছবি আমি আর কোথাও পেলাম না আজকে, তো বাধ্য হয়ে আমাকে এই ছবিটি দিতে হয়েছে। আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি। এই আফার ছবিটি দেখে কারো যদি মনে কষ্ট হয় সেই জন্য আগাম দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তো এরকম অনেক সুন্দর সুন্দর ছবি আফার পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তা আমি এইটি আজকে আমার মনে ধরেছে, তাই আমি থাম্বনেইলে ছবিটি ব্যবহার করেছি। আর আপনারা থাম্বনেইলে যে আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি একটি 14 তলা ভবন হবার কথা, আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং। আর এই বিল্ডিংটি রয়েছে ঢাকার ধানমন্ডিতে 6 নম্বর সড়কের 63 নম্বর বাড়ি এটি। আর এই জায়গাটি বা প্লটটি ছিল সরকারের একটি পরিত্যক্ত সম্পত্তি। সেখানে সরকারের গৃহায়ন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেখানে একটি বহুতল ফ্ল্যাট বানাবার প্ল্যান করে সাবেক আওয়ামী আমলে, শেখ হাসিনা আমলে 14 তলা বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের প্ল্যান হয়। আর তখন আফা জীবিত বলতে আমি আসলে বোঝাতে চেয়েছি আফা বাংলাদেশেই আছেন, পালিয়ে যাননি, অনেক ক্ষমতাধর ব্যক্তি আফা। তো সেই আপার নির্দেশে এই 14 তলা ভবনের 12টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। সেই সময়ের প্রভাবশালী 12 জন সচিব এবং বিচারপতির মধ্যে বরাদ্দ দেওয়া হয় 12টি ফ্ল্যাট 14 তলা ভবনের। আর সেই ভাগ্যবান ব্যক্তিরা ছিলেন সেই 2018 রাতের ভোটের কুশীলব বা কারিগর বা ইঞ্জিনিয়ার, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তারা ছিলেন বিচারপতি বিভিন্ন পর্যায়ের এবং সচিব এবং সিনিয়র সচিব সরকারের। তো আফা তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাদেরকে এই 12টি প্লট 12 জন ব্যক্তিকে বরাদ্দ দেন। তো যখন গত 2024-এর 5 আগস্ট আফা পালিয়ে গেলেন ভারতে, তখন দুদক বা দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত করতে বাধ্য হয়, কারণ কিছু অভিযোগ জমা পড়ে এই 14 তলা ভবনে যেভাবে অনিয়ম করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু অভিযোগ জমা পড়ে দুদকের কাছে, যে নিয়ম ভঙ্গ করে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। তাই দুদক আনুষ্ঠানিকভাবে একটি তদন্ত শুরু করে। শুধু দুদকই না, সরকারের গৃহায়ন বিভাগও একটি তদন্ত শুরু করে। প্যারালেল দুটো তদন্ত চলতে থাকে। আর সেই তদন্তে দুটো কর্তৃপক্ষই বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ পেয়েছে, ভেরিফায়েবল এভিডেন্স তাদের কাছে আছে যে এই ফ্ল্যাটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে আইন কানুন ভঙ্গ করে, অন্যায় প্রভাব বিস্তার করে, অর্থাৎ আফার ইনভলভমেন্ট এখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি ব্যক্তিগতভাবে আফা বলি না, আপা বলি, আমার বোনদেরও আপা বলি, বড় বোনদের। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে অনেক লোক আফা শব্দটি পছন্দ করেন এই দেশে, তাই আমি মাঝে মাঝে আফা এবং মাঝে মাঝে আপা এই দোটানায় আমি আছি আসলে। তো যাই হোক, আমরা বুঝে নেব, বোধগম্য দুটোই উচ্চারণ। তো তদন্তে বেরিয়ে এসেছে এখানে সরাসরি আফার ইনভলভমেন্ট আছে এই অপকর্মে, অন্যায়ভাবে আইন কানুন ভঙ্গ করে অন্যায় প্রভাব বিস্তার করে এই 12টি ফ্ল্যাট বরাদ্দ দেবার ক্ষেত্রে। আর কাদের দিয়েছেন? আফার সেই ভালোবাসার পাত্রদের। কি জন্য এত ভালোবাসতেন আফা তাদের? ওই যে সেই আফার রাতের ভোট তারা বাস্তবায়ন করেছেন চরম ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য এবং কৃতজ্ঞতা সহকারে আফার প্রতি। আর সেই কৃতজ্ঞতার অবদান, তাদের সেই কর্মকাণ্ডের অবদান আপা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতেন। তাই সেটির বহিঃপ্রকাশ ঘটেছে এই অন্যায়ভাবে বরাদ্দ দেওয়া এই ফ্ল্যাটগুলোর বিষয়ে। তো এখন আমি আবারও বলছি, আপাত দৃষ্টিতে যেটি আমি বলছিলাম যে মনে হতে পারে যে এটি আসলে তেমন কিছু না, একটি ছোট্ট ঘটনা। আফা এমন কর্মকাণ্ড করে গিয়েছেন, সেখানে এই 12টি ফ্ল্যাট বরাদ্দের বিষয়টি আলোচনায় কেন আসছে? এটি অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট মনে হতেই পারে, কিন্তু আসলে না। আমি মনে করছি এবং আপনারাও মনে করবেন, আমি বিশ্বাস করি
প্রতিটি ইনসিগনিফিকেন্ট ঘটনা, প্রতিটি গুরুত্বহীন ঘটনা একটি পর্যায়ে খুব গুরুত্বহীন হয়ে ওঠে। ঠিক একইভাবে আমরা ছোট ছোট অন্যায়গুলো বরদাস্ত করেছিলাম সেই 15-16 বছর, পুরো আওয়ামী লীগ আমলে, পুরো হাসিনার আমলটিতে আমরা ছোট ছোট প্রতিটি অনিয়ম সহ্য করেছিলাম। আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে যখন অনিয়ম হয়েছিল, আমরা ভেবেছি এটি কোনো ব্যাপার না, জাতীয় সংসদ নির্বাচনের দিকে আমরা খেয়াল রাখবো। আমরা খেয়াল রাখতে পারিনি। ইউনিয়ন পরিষদের একজন মেম্বার যখন অন্যায়ভাবে নির্বাচিত হয়ে এসেছিলেন, নির্বাচিত না হয়েও নির্বাচিত, একজন চেয়ারম্যান যখন জবরদখল করেছিলেন, ভোট কেন্দ্র দখল করেছিলেন চর দখলের মতো, আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। স্থানীয় বিদ্যালয়ের কার্যকরী পরিষদ বা ম্যানেজিং কমিটির যখন অনিয়ম হয়েছিল সেখানে নির্বাচনে, আমাদের কাছে বিষয়টি তাৎপর্যহীন মনে হয়েছিল। স্থানীয় স্কুলের শিক্ষক নিয়োগে যখন অনিয়ম হয়েছিল, স্থানীয় কলেজের শিক্ষক নিয়োগে যখন অনিয়ম হয়েছিল, কোনো একটি নিয়োগ পরীক্ষায় যখন অনিয়ম হয়েছিল, প্রতিটি বিষয় আমাদের কাছে মনে হয়েছে আচ্ছা ব্যাপার না, আরো কত কত ব্যাপার ঘটে। তো এইভাবে প্রতিটি ছোট ছোট বিষয়কে ইগনোর করতে করতে, আচ্ছা ব্যাপার না ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বাংলাদেশের দিনের ভোট রাতে চলে গেল। সেই অনিয়ম আমাদের কাছে সহ্য হতে লাগলো। তাই বলছিলাম যে আপাতত ইনসিগনিফিকেন্ট, বাট আমি আলোচনা করবার প্রয়োজন মনে করেছি, কারণ দরকার আছে প্রতিটি ছোট ছোট অনিয়ম নিয়ে আলোচনা হতে হবে। তবেই আমরা বড় অনিয়মের দিকে যাব না, বা বড় অনিয়মগুলো থামানো যাবে, বন্ধ করা যাবে। এইটি হিসেব, আসলে এর বাইরে কোনো হিসেব নেই। তো কেন সিগনিফিকেন্ট এখন চতুর্দিকে এত গুরুত্বপূর্ণ বিষয়, এত টান টান উত্তেজনা সৃষ্টি করা যায় অনেক টপিক নিয়ে কথা বলে? তাহলে প্রায়শই দেখা যায় আমি এরকম ইনসিগনিফিকেন্ট বিষয় নিয়ে কথা বলছি। বলতে হয়, আসলে কাউকে না কাউকে বলতে হবে। ভিউজ হয় না আমার এইসব ভিডিওতে, রাজনৈতিক ভিডিওগুলোতে ভিউজ হয় অনেক বেশি, বাট আমি ওইটির পরোয়া করছি না। আসলে আলোচনাটি গুরুত্বপূর্ণ, তাই আমি আলোচনা করছি। তো কি আছে এখানে গুরুত্বপূর্ণ? এখানে একটি মেসেজ আছে। কার জন্যে? রাজনৈতিক দলগুলোর জন্য মেসেজ আছে, রাজনৈতিক গুন্ডাদের জন্য মেসেজ আছে, রাজনৈতিক দুর্বৃত্তদের জন্য মেসেজ আছে। আর কার জন্য আছে? সরকারি আমলাদের জন্য মেসেজ আছে, বিচারপতিদের জন্য মেসেজ আছে, এখানে বিচারকদের জন্য মেসেজ আছে, সাংবাদিকদের জন্য মেসেজ আছে। কারণ আমরা দেখেছি হাসিনা আমলে কত সাংবাদিক, তথাকথিত হাই প্রোফাইল সাংবাদিকেরা কত সুবিধা হাসিনার কাছ থেকে নিয়েছেন। আর কোনো সুবিধা যদি নাও নিতে পারেন, প্লট নিয়েছেন গুরুত্বপূর্ণ জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায়, ঢাকার আশেপাশে, কিংবা শহরতলিতে যেটি ভবিষ্যতের শহর হিসেবে গড়ে উঠছে সেই পূর্বাঞ্চল আর অন্যান্য জায়গায় তারা প্লট নিয়েছেন। আর কোনো সুবিধা নিতে না পারলেও আফার পক্ষে তারা বয়ান তৈরি করেছেন, পত্রিকায় মিথ্যে সংবাদ ছেপেছেন, মিথ্যে হাইপ তৈরি করেছেন, আফার প্রশাসনকে মহিমান্বিত করবার চেষ্টা করেছেন, গ্লোরিফাই করেছেন নানাভাবে। সেই পুরস্কার তারা পেয়েছেন, অন্তত পক্ষে একটি প্লট যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। অনেক সাংবাদিককে দেখেছি আমরা, সাংবাদিক নামধারী সাংঘাতিক তারা আসলে, তো দেখেছি আমরা। তাই তাদের প্রত্যেকের জন্য এখানে মেসেজ আছে এই ছোট্ট ঘটনাটিতে। অন্যায়ভাবে অনিয়মের মধ্য দিয়ে, নিয়মকানুন ভঙ্গ করে অন্যায় প্রভাব বিস্তার করার মাধ্যমে এরকম কোনো সুবিধা আপাত দৃষ্টিতে সমসাময়িক কালে আদায় করতে পারলেও উত্তরকালে লোকেরা এটি তদন্তের আওতায় আনবে, এই বিষয়ে তদন্ত হবে এবং পায়ে দুমড়ে দেবে, বুট জুতা দিয়ে উত্তরকালের লোকেরা পিষে দেবে সেই অনিয়মের মাধ্যমে প্রাপ্ত দলিল, ডকুমেন্টস, এভিডেন্স, কিচ্ছুর দাম থাকবে না। বুট জুতা দিয়ে পিষে দেবে উত্তরকালের মানুষেরা, এবং সেটি জনসমক্ষে চলে আসবে যে অন্যায় করে এটি পাওয়া হয়েছে, এবং বরাদ্দ বাতিল হবে। হ্যাঁ, গতকালই বরাদ্দ বাতিল হয়েছে। এই 12 জন সচিব, সিনিয়র সচিব এবং বিচারপতির অন্যায়ভাবে পাওয়া প্লটগুলোর যে বরাদ্দ আদেশ, সেটি গতকাল বাতিল হয়েছে। আর সেইটি আমাদের জানিয়েছে গৃহায়ন মন্ত্রণালয়, সরকারের গৃহায়ন বিভাগ। সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছে যে তারা সেটি বাতিল করেছে, কারণ দুটো তদন্তেই, দুদক এবং গৃহায়ন বিভাগের তদন্তে উঠে এসেছে অনিয়মগুলো, তাই তারা বাতিল করে দিয়েছে। সো এখন যারা আশা করছেন যে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের পা চাটবো, পা চেটে আমি একটি প্লট পাবো, আমি একটি লাইসেন্স পাবো, আমি এটি পাবো, আমি ওটি পাবো, লাভ নেই। পেতে পারবেন, আবার যখন আপনাদের গণেশ উল্টে যাবে তখন আপনি তদন্তের আওতায় আসবেন, এবং তদন্তের আওতায় আসলে আপনার এই সম্পত্তি কেড়ে নেওয়া হবে আপনার কাছ থেকে। লজ্জায় পড়বেন আপনি, নিতান্ত লজ্জার ব্যাপার হবে বিষয়টি, কোথাও মুখ দেখাতে পারবেন না। তাই বলছিলাম বিষয়টি গুরুত্বপূর্ণ সবার জন্যে। যারা ভবিষ্যতের পানে চেয়ে আছেন কখন সরকার আসবে আর আমি সরকারের অংশ হব, সাংবাদিক হয়েও আমি সরকারের অংশ হব, সচিব হয়েও আমি সরকারের অংশ হব। আমি প্রজাতন্ত্রের কর্মচারী থাকতে চাই না, কারণ সেখানে সুবিধা কম, জনগণের পক্ষে কথা বললে কোনো লাভ নেই। কিন্তু আপনাকে জনগণের পক্ষে কথা বলতে হবে যদি আপনি সম্মান নিয়ে বাকি জীবন কাটাতে চান,
অবসর উত্তর সময়টি সুন্দরভাবে কাটাতে চান। না হলে নুরুল হুদার মতো আপনার গলায় কিন্তু জুতোর মালা প্রবেশ করবে, জুতোর মালা প্লেসড করা হবে, আপনার গলায় প্লেসড হবে জুতোর মালা। আর সেই জুতোর মালা থেকে আপনি বাঁচতে পারবেন না। যতই আমরা বলি মব ভায়োলেন্স খারাপ, মব পছন্দ করি না, লাভ নেই। একদল লোক আইন কানুন নিজের হাতে তুলে নেবে। কেন তুলে নেবে? কারণ তারা প্রচলিত আইনের উপর আস্থা রাখতে পারবে না, প্রচলিত বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারবে না, সাংবাদিকদের মিথ্যে বয়ানে আস্থা রাখতে পারবে না। কারণ তাদের মনে হবে যে বিচার আমাদেরই করতে হবে, কারণ বিচার হবে না। তাই সাবধান, সবাইকে সাবধান থাকতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তদেরও বলছি, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, হ্যাঁ আপনারা আগেও দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন, ভবিষ্যতে যে হবেন না আমি জানি না, সেটি হতে পারেন। তাই আমার এই টার্মটি চলে আসছে ঘন ঘন, উপায় নেই। কিছু লোক যেমন মব ভায়োলেন্স করবে, আমরা বুঝিয়েও থামাতে পারবো না, আমাকেও আপনারা বুঝিয়ে থামাতে পারবেন না। আমি রাজনীতি শব্দটি নিলেই দুর্বৃত্তায়ন চলে আসবে, রাজনীতিবিদ বললেই দুর্বৃত্তাই তো রাজনীতির প্রতিভূ, এই চিত্র আমার সামনে হাজির হবে, আমাকেও থামাতে পারবেন না। তাই আমি এইভাবেই কথা বলবো, এভাবেই বলছি, কিন্তু একটি সাবধান বাণী দিচ্ছি সবাইকে। আবারও ভিডিও শেষ করবার আগে সাবধান, পিপল আর ওয়াচিং ইউ। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।